আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। আর এবার যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের জন্য কলকাতাকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১শে জুন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশগ্রহণ করবেন কয়েক হাজার মানুষ। সেই অনুষ্ঠানের প্রস্তুতি যখন জোর কদমে চলছে, তখনই স্বাভাবিক নিয়মে ফের বেরিয়ে পড়েছে বামেদের হিন্দু বিদ্বেষের দাঁতনখ। যোগব্যায়ামকে হিন্দুত্বের অংশ হিসেবে প্রমাণ করতে নামাজ পাঠের সঙ্গে তুলনা করতে শুরু করেছে অনেক বামপন্থী নেতাকর্মী। প্রশ্ন তুলছেন, রেড রোডে নামাজ পড়তে না দিলে যোগাভ্যাস করতে দেয়া হচ্ছে কেন? বামেদের এই প্রশ্নে ফের প্রকাশ্যে চলে এসেছে তাদের ভণ্ডামি। আবারও স্পষ্ট হয়ে গেছে, তাদের রাজনীতি ও যুক্তি কাজ করে শুধুমাত্র সনাতন সভ্যতা ও সংস্কৃতিকে অপমান করার জন্য। প্রাথমিকভাবে শুনলে বামেদের প্রশ্ন অত্যন্ত যুক্তিযুক্ত মনে হয়, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যাবে বামেদের এই অবস্থান কতটা উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। আজ আমরা এই প্রতিবেদনে বিশ্লেষণ করব কেন বামেদের এই তুলনা অবৈজ্ঞানিক এবং কেন এর পেছনে লুকিয়ে রয়েছে শুধু প্রচ্ছন্ন হিন্দু বিদ্বেষ। বামেরা যে দুটি বিষয়ের সঙ্গে তুলনা টানছে, তাদের মৌলিক চরিত্র সম্পূর্ণ আলাদা। যোগের সঙ্গে কোনো নির্দিষ্ট ধর্মের বা ধর্মীয় গোঁড়ামির কোনো সম্পর্কই নেই। যোগ হলো শরীর ও মন সুস্থ রাখার একটি প্রাচীন ভারতীয় বিজ্ঞানসম্মত এবং আন্তর্জাতিকভাবে গৃহীত জীবনচর্চা। এটি কোনো পূজাপাঠ বা উপাসনা পদ্ধতি নয়। অন্যদিকে নামাজ পাঠ একটি নিখাদ ধর্মীয় অনুষ্ঠান। একটি নির্দিষ্ট ধর্মের মানুষ এই উপাসনায় অংশ নেয়। তাহলে প্রশ্ন জাগে, একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাস্থ্যচর্চা ও রোগ নিরাময়ের বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার সঙ্গে একটি নির্দিষ্ট ধর্মীয় আচারের তুলনা বামেরা করে কি করে? এটা কি কেবলই সস্তা তোষণ রাজনীতির খাতিরে? ভারতের মুনি ঋষিদের হাত ধরে আসা এই যোগ চর্চা আজ বিশ্বজুড়ে সমাদৃত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং ঐকান্তিক প্রচেষ্টায় রাষ্ট্রপুঞ্জ ২১শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছে। আজ আমেরিকা থেকে ইউরোপ, আরব দুনিয়া থেকে আফ্রিকা, সর্বত্র সুস্থতার জন্য এই জীবনচর্চার আন্দোলন চলছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোটি কোটি মানুষ নিজেদের সুস্থ রাখতে যোগাসন করছে। যখন গোটা বিশ্ব ভারতের এই ঐতিহ্যকে কুর্নিশ জানাচ্ছে, ঠিক তখনই কলকাতার বুকে দাঁড়িয়ে যোগচর্চাকে একটি সংকীর্ণ ধর্মীয় মোড়ক দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বামেরা, যার মুখে ঝামা ঘষে দিয়েছে আদালতও। কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, রেড রোডেই হবে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। যখন দেশের ঐতিহ্য, সংস্কৃতি বা আন্তর্জাতিক স্তরে ভারতের কোনো গৌরবময় উদ্যোগকে তুলে ধরার চেষ্টা করা হয়, তখনই বামেদের এই তথাকথিত প্রগতিশীল মুখোশটা খুলে যায় এবং তাদের হিন্দু বিদ্বেষের দাঁতনখ বেরিয়ে পড়ে। ভেবে দেখুন একবার, ইউরোপের খ্রিস্ট ধর্মযাজকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব আবিষ্কার করেছেন। গ্রেগর জোহান ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয়। নিকোলাস কোপার্নিকাস প্রথম বলেন যে সৌরজগতে সবকিছুর কেন্দ্রে রয়েছে সূর্য। এরা দুজনেই ছিলেন ধর্মযাজক। তাহলে কি এই তত্ত্বগুলো ধর্মীয় দোষে দুষ্ট বলে ভারতীয়রা বামপন্থী তা মানতে অস্বীকার করবে? না করলে সনাতন সভ্যতার বৈজ্ঞানিক অবদান মানতে তাদের এই এত আপত্তি কেন? কলকাতার রেড রোডে বছরের পর বছর ধরে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হয়, সেনা উৎসব হয়, তখন কি রাস্তা বন্ধ থাকে না? কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের জন্য রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখার কোনো নজির আছে কি? এক্ষেত্রে কচি বাম নেতারা অত্যুৎসাহে দুর্গাপূজা বলে চিৎকার করে উঠতে পারে, কিন্তু তাদের উৎসাহ ফুরিয়ে যাবে অচিরেই। কারণ রাজ্যে বাম জামানায় মামলা করে রাস্তায় দুর্গাপূজা বন্ধ করার কম চেষ্টা হয়নি। সেই সব মামলায় কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে যে কোন রাস্তায় কতটা জায়গা ছেড়ে মণ্ডপ তৈরি করতে হবে। সেই নিয়ম মানলে তবেই পাওয়া যাবে পুজো করার পুলিশি অনুমতি। যোগ দিবসের মতো একটি সুস্থ এবং ইতিবাচক কর্মসূচির আয়োজন হতেই এ রাজ্যের ভণ্ড বামেদের বুকে ধর্মনিরপেক্ষতার ফোসকা পড়তে শুরু করে দিয়েছে। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত, আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন দুর্গাপুজোর সময় 1 মাস 1.5 মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে শয়ে হাজারে হাজারে প্যান্ডেল হয়। কখনো তো কেউ বলতে যায়নি যে কেন প্যান্ডেল হচ্ছে। কেননা উৎসবের সময় এই ধরনের কিছু এক্সেপশন করতেই হয়। কলকাতার একটা রাস্তা রেড রোড যদি বছরের একটা দিন কি বছরে 2বার ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা হচ্ছে, 2 দিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো,
তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। বামেরা দাবি করে তারা প্রগতিশীল, বিজ্ঞান ও যুক্তিকে প্রাধান্য দেয়, ধর্মীয় আবেগকে তারা গুরুত্ব দেয় না। ওদিকে যোগব্যায়ামের মতো একটি বিজ্ঞানসম্মত পদ্ধতির তুলনা তারা করে সমাজের মতো একটি ধর্মাচরণের সঙ্গে। সবশেষে এটাই বলবো, রাজনীতি করার জন্য ইস্যুর প্রয়োজন হয় ঠিকই, কিন্তু সেই ইস্যু যদি হঠাৎ করে হাস্যকর হয়ে দাঁড়ায়। যোগব্যায়াম মানুষকে সুস্থতার অধিকারী করে তোলে, মানসিক চাপ কমায়। বামেদের হয়তো এই মুহূর্তে যোগব্যায়াম চর্চার সবচেয়ে বেশি প্রয়োজন আছে, যাতে তাদের রাজনৈতিক মানসিকতাও একটু সুস্থ এবং স্বচ্ছ হতে পারে। সুস্থতার এই বিশ্বজনীন আন্দোলনকে ধর্মের রঙে রাঙানোর এই বামপন্থী অপচেষ্টাকে বাংলার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ মোটেই ভালো চোখে দেখছেন না। আপনার কি মনে হচ্ছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সঙ্গে থাকতে আমাদের মাধ্যম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4,000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।